সে অনেকদিন আগের কথা। উদয়গড় রাজ্যের রাজা প্রতাপাদিত্য ভয়ঙ্কর অসুখে অসুস্থ হয়ে পড়েছেন। তখন তার একমাত্র ছেলের বয়স 22 বছর। রাজকুমার, আমার মৃত্যুর সময় হয়েছে। এখন থেকে এই রাজ্যের দায়ভার তোমাকেই নিতে হবে। আপনি কি বলছেন মহারাজ? রাজকুমারের বয়স মাত্র 22 বছর। এই বয়সে ও রাজ্যভার কি করে গ্রহণ করবে? মহারাজ, সেনাপতি একদম ঠিক কথা বলেছেন। রাজকুমার এ রাজ্যের দায়িত্ব নেওয়ার জন্য এখনো উপযুক্ত নন। আপনি অন্য কাউকে দায়িত্ব বুঝিয়ে দিন। তোমরা ভুলে যাচ্ছ, আমি এই রাজ্যের রাজা আছি এখনো। এই রাজ্যের মুকুট আমার মাথায়। আমি যে সিদ্ধান্ত নেব তাই হবে। বাবা, আমি রাজ্যের দায়িত্ব নিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। আমি জানি রাজকুমার, তুমি হবে আমার যোগ্য উত্তরসূরি, আর এই রাজ্যকে তুমি খুব সঠিকভাবে পরিচালনা করতে পারবে। এর কয়েকদিন পর মহারাজ মৃত্যুবরণ করেন। এরপর পুরো রাজ্য জুড়ে নেমে আসে শোকের ছায়া। নতুন রাজকুমার মহারাজ হবে, এটা মন্ত্রী এবং সেনাপতি কিছুতেই মেনে নিতে পারছিল না। আমি এই ব্যাপারটা মন থেকে কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা থাকতে একটা 22 বছরের ছেলে কি করে মহারাজ হয়? এটা আমাদের সাথে চরম অন্যায় হচ্ছে। তুমি বা আমি, এই দুইজনের মধ্যে যে কারো একজনের এই রাজ্যের রাজা হওয়ার কথা ছিল। কোথা থেকে এই রাজকুমার উড়ে এসে জুড়ে বসেছে? রাজকুমারের যদি অভিষিক্ত হয় তবে সে কখনোই আমাদেরকে যোগ্য সম্মান দেবে না, কারণ তার বয়স অনেক কম। তুমি কোনো চিন্তা করো না মন্ত্রী, আমিও দেখব এই রাজকুমার কি করে এই রাজ্যের রাজা হয়ে টিকে থাকে। যা করতে হবে খুব ঠান্ডা মাথায় করতে হবে। একদম ঠিক বলেছ। এখন ঘুমাতে যাও, অনেক রাত হয়ে গেছে। রাজকুমার রাজ্যের রাজা হবে এ খবর শোনার পর থেকে রানীর মনের মধ্যে আনন্দের শেষ ছিল না। দাসী, কোথায় গেলে তুমি? এদিকে এসো। কি হয়েছে রানীমা, বলুন আমাকে। আজ আমি খুব খুশি দাসী। আমার ছেলে রাজ্যের রাজা হতে চলেছে। আমার ছেলে যা যা খেতে পছন্দ করে সেই খাবারগুলো বানিয়ে দাও। হ্যাঁ মহারানী, আপনি বলার আগেই আমি সমস্ত রান্না শেষ করে রেখেছি। মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসো, আমি তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি গো মা। মহারাজ, আমার অভিবাদন গ্রহণ করুন। তুমি আমার সাথে মজা করছো মা? আমি তো মহারাজ নই, আমি তোমার ছোট্ট রাজকুমার। আর তোমার রাজকুমার হয়েই আমি বেঁচে থাকতে চাই গো মা। না না মহারাজ, এখন থেকে আপনি আমার রাজকুমার নন। আপনি রাজ্যের রাজা, এই রাজ্যের অধিপতি। রাজ্যের সমস্ত মানুষের কল্যাণ আপনার ওপর নিহিত। আগে তোমার উপহারটা গ্রহণ করো মা। এই দেখো, আমি তোমার জন্য একটা নীলকান্ত মণি নিয়ে এসেছি গো। এত দামি হিরে আপনি কোথায় পেলেন মহারাজ? বাহ, দেখতে তো খুব সুন্দর। আপনার উপহার আমার খুব পছন্দ হয়েছে। কোথায় পেয়েছি সেটা আমি তোমাকে পরে বলবো মা। আমি তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি। আমার কেন যেন মনে হচ্ছে মন্ত্রী আর সেনাপতি আমার এই রাজা হওয়াতে খুশি নন। আমি জানি মহারাজ, শত্রুকে মোকাবেলা করেই এই রাজ্য আপনাকে পরিচালনা করতে হবে। এরপর থেকে নতুন রাজা রাজ্যকে সঠিকভাবেই পরিচালনা করছিল। তার রাজ্যের অভাব অনটন অনেকটাই কমে এসেছিল। ওই একই রাজ্যে বাস করত বিমলা নামে একজন বৃদ্ধ বুড়িমা। কেউ কি আছো? আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করো। আমি খুব অভাবে পড়ে গেছি, ঘরে কোনো খাবার নেই। বুড়িমা, তোমারে প্রতিদিন দেখি এইখানে বসে বসে ভিক্ষা করো। তুমি জানো না আমাগর রাজ্যে ভিক্ষা করা নিষেধ? তাহলে আমি কি করব বলো তো?
আমি যদি ভিক্ষে না করি তাহলে খাবোটা কি? এই বয়সে তো কাজকর্ম করেও খেতে পারবো না। এক কাজ করো, তুমি মহারাজের সাথে দেখা করো, তার কাছে বুঝাইয়া কও যে তোমার টাকার প্রয়োজন। না বাবা, আমি এত দূর যেতে পারবো না। আমার শরীরে খুব খারাপ। এত দূর হেঁটে গেলে আমি এখানেই মরে যাব। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা কইরো না বুড়িমা, আমি তোমার লাইগায় কিছু টাকার ব্যবস্থা করবো। আমাগর মহারাজ সবাইরে সাহায্য করেন। তিনি কইছেন এই রাজ্যের কাউরে ভিক্ষা কইরা খাইতে দিব না। মহারাজের জয় হোক। রাজকুমার ওরফে নতুন মহারাজ জানতই না তার রাজ্যে এখনো অনেক ভিক্ষুক আছে, কারণ সেনাপতি এবং মন্ত্রী সবসময় তাকে বোঝাতো যে রাজ্য সম্পূর্ণ অভাবমুক্ত। তা সেনাপতি, এবার বলুন দেখিনি আমাদের রাজ্যের কি অবস্থা? আমাদের রাজ্যের অবস্থা অনেকটাই ভালো মহারাজ, এখন আর রাজ্যে কোনো অভাব অনটন নেই। হ্যাঁ মহারাজ, রাজ্যের অভাব একদমই নেই। এখানে কেউ ভিক্ষে করে খায় না, সবার কর্মের ব্যবস্থা করা হয়েছে। আর যারা যারা বৃদ্ধ আছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মহারাজ, আমি আপনার রাজ্যের একজন দরিদ্র প্রজা, যদি অভয় দেন কিছু কথা কইতে চাই। এই লোক এই রাজসভায় কি করে ঢুকলো? রক্ষী, তুমি ওকে কিছু বলনি? মন্ত্রী মশাই, আমি ওকে অনেক বারণ করেছিলাম, ও জোর করে রাজসভায় ঢুকে পড়েছে। আর ঢোকার সময় বলছিল রাজকুমারের সাথে নাকি ওর জরুরি কথা আছে। আমি রাজ্যের নতুন রাজা, তুমি নির্ভয়ে বলো কি বলবে, কি বলতে চাও তুমি বলো। আপনারা সবাই দয়া করে শান্ত হন, শান্ত হন আপনারা। মহারাজ, আপনার রাজ্য এখনো ভিক্ষুক মুক্ত না। আমি আজকে সকালে একজন বুড়িমারে দেখছি, সে প্রতিদিন রাস্তায় বসে ভিক্ষা করে মহারাজ। কি ব্যাপার মন্ত্রী মশাই, আপনি তো বলেছিলেন এই রাজ্যে কোনো ভিক্ষুক নেই, তাহলে এই অচেনা যুবক এখানে এসে কি বলছে? রাজকুমার, ওই ওই উজবুক মিথ্যা কথা বলছে। কে কোথায় আছো? একে বন্দি করো। এত বড় সাহস রাজসভায় এসে মিথ্যা কথা বলা! মহারাজ, দয়া করে আমার কথা বিশ্বাস করেন মহারাজ, আমি একদম সত্য কথা কইতাছি, কোনো মিথ্যা কথা কইতাছি না। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন মহারাজ, ওই বৃদ্ধা মহিলা এখনো ভিক্ষা করতেছে। আমি আজকেই প্রমাণ করব যে সত্যি সত্যি রাজ্যে কোনো ভিক্ষুক আছে কিনা, আর সে পর্যন্ত তুমি এই রাজসভাতেই থাকবে। আপনার যা হুকুম মহারাজ। ওই দিন রাতের বেলা মহারাজ একজন রাখাল বালকের ছদ্মবেশ ধরে বুড়িমার বাড়িতে গেল দেখা করতে। বুড়িমা তাকে দেখে চিনতে পারল না। ও বুড়িমা, বাড়িতে আছো নাকি? একটু বাইরে বের হও দেখিনি। কে রে তুই? এত রাতের বেলা আমার বাড়িতে এসেছিস? বুড়িমা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও বুড়িমা। আহারে, তোকে দেখে মনে হচ্ছে অনেকক্ষণ কিছুই খাসনি। তোকে কি খেতে দিই বল তো? আমি গরিব বৃদ্ধ বুড়ি, ভিক্ষে করে সারাদিন পেয়েছি যা সব খেয়ে ফেলেছি। তোর জন্য একটু মুড়ি নিয়ে আসি। তুমি জানো না এই রাজ্যের রাজা ভিক্ষা করা নিষেধ করে দিয়েছে? রাজা তো রাজ্যের সব কথা এখনো জানে না। এ রাজ্যে এখনো আমার মতো অনেক দরিদ্র ভিক্ষুক আছে যারা ঠিক মতো খেতে পারে না। বুড়িমা, আমি কোনো রাখাল বালক নই, আমি এই রাজ্যের মহারাজ। কি দৃশ্য দেখছি আমি! আপনি আমার এখানে এসেছেন মহারাজ? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ বুড়িমা, আমি তোমার বাড়িতে এসেছি। আর শোনো, আমি তোমার জন্য কিছু মোহর এনেছি, এখন থেকে তোমাকে আর ভিক্ষে করতে হবে না। মহারাজ, আপনি সত্যি অনেক বড় মনের মানুষ।
আপনার জয় হোক। মহারাজের এমন ছদ্মবেশ ধারণ করার কথা পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ল। সবাই রাজকুমার তথা মহারাজের জয় জয়কার করতে লাগলো। কিন্তু সেনাপতি এবং মন্ত্রী এই বিষয়টা একদম মেনে নিতে পারল না। এসব কি হচ্ছে সেনাপতি? তুমি তো কোনো দিকই ঠিক মতো সামলাতে পারছো না। আমি কি করব মন্ত্রী মশাই? আমি তো বুঝতেও পারিনি যে রাজকুমার ছদ্মবেশ ধারণ করে সেই বুড়িমার বাড়িতে যাবে। রাজকুমারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। রাজ্যের প্রজারা ওকে পছন্দ করা শুরু করেছে। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের রাজা হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। রাজ্যে এমন একটা কিছু করতে হবে যেটাতে রাজ্যের সম্মান নষ্ট হয়। এমন কিছু একটা করব যাতে রাজকুমার ছোট হয়ে যায়। কি করা যায় সেনাপতি? আমার মাথায় তো কিছুই আসছে না। এই রাজ্যে নারীদের অসম্মান করতে হবে। যে রাজ্যে নারীদের সম্মান করা হয় না সেই রাজ্যে কখনোই সম্মান বয়ে আসে না। কিন্তু এটা কি করে সম্ভব সেনাপতি? তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখো আমি কি করি। এমন কঠিন ষড়যন্ত্র করব মহারাজ সিংহাসন থেকে নামতে বাধ্য হবে। এর পরের দিন সকালবেলা মন্ত্রী এবং সেনাপতি নিতাইকে ডেকে পাঠালো। আপনি আমার ডাইকে পাঠাইছিলেন মন্ত্রী মশাই? হ্যাঁ রে, তুই তো একেবারে সত্যবাদী যুধিষ্ঠির রে। সেদিন যেভাবে মহারাজকে ভিক্ষুক দেখিয়ে দিলি আমরা তো সত্যি খুব অবাক হয়েছি রে। তবে হ্যাঁ, এবার তোকে একটা কাজ করতে হবে।